Delivery Malaysia 370, good morning. Malaysian 370, standby. 8ই মার্চ 2014 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বোয়িং 777 টেক অফের প্রস্তুতি নিচ্ছে। ফ্লাইটের নাম মালয়েশিয়ান এয়ারলাইন্স 370, গন্তব্য বেজিং। Malaysian 370, request level. 370, we are ready, requesting flight level 350 to Beijing. এটি ছিল কুয়ালালামপুর এবং বেজিংয়ের মধ্যে চলাকারী একটি ডেইলি প্যাসেঞ্জার ফ্লাইট। 370, 32 right of takeoff, 9. 32 right of takeoff, Malaysia 37, মধ্যরাত পেরিয়ে গেছে 42 মিনিট। ঠিক সেই সময় ফ্লাইট 370কে টেক অফের জন্য ক্লিয়ারেন্স দেওয়া হয়। বিমানটির ককপিটে ছিলেন অভিজ্ঞ ক্যাপ্টেন জাহরি আহমেদ শাহ এবং ফার্স্ট অফিসার ফারিক আব্দুল হামিদ, সঙ্গে 10 জন কেবিন ক্রু ও 227 জন যাত্রী, যাদের মধ্যে অধিকাংশই ছিলেন চীনের নাগরিক। Malaysian 370. Malaysian 370, Lumpur radar, good morning. Climb flight level 250. Morning, level 250, Malaysian 370. Malaysian 370, climb flight level 350. Climb level 350, Malaysian 370. টেক অফের পর বিমানটি ধীরে ধীরে 35,000 ফুট উচ্চতায় উঠে দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে স্থিরভাবে উঠছিল। আবহাওয়া ছিল শান্ত, আকাশ পরিষ্কার, কোনো অস্বাভাবিকতার ইঙ্গিত ছিল না। ভিয়েতনামের আকাশসীমার প্রবেশের ঠিক আগে কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইটটিকে বিদায় জানায়। শেষ বার্তাটি ছিল খুবই সাধারণ: গুড নাইট, মালয়েশিয়ান 370। Malaysian 370, maintaining level 350. Malaysian 370. Malaysian 370, contact Ho Chi Minh 120.9. Good night. Good night, Malaysian 370. কিন্তু মাত্র 1 মিনিট 43 সেকেন্ড পর আচমকা রেডার স্ক্রিন থেকে বিমানটি অদৃশ্য হয়ে যায়। কুয়ালালামপুর, হোচিমিন, এমনকি ব্যাংককের রেডারেও আর কোনো সিগন্যাল নেই। এই ধরনের রেডার ট্র্যাকিং সম্পূর্ণভাবে বিমানের ট্রান্সপন্ডারের উপর নির্ভরশীল, অর্থাৎ হয় দুটি ট্রান্সপন্ডার একসাথে কাজ করা বন্ধ করে দেয় অথবা সেগুলোকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়। এরপর ফ্লাইটটির সঙ্গে যোগাযোগ করার সব চেষ্টা ব্যর্থ হয়। বিমানটি যেন কোনো চিহ্ন না রেখেই হঠাৎ উধাও হয়ে গেল। 4 ঘন্টা পর বেজিংয়ে নির্ধারিত সময় না পৌঁছনোয় ফ্লাইট 370কে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ ঘোষণা করা হয় এবং শুরু হয় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিমান অনুসন্ধান অভিযান। ভিয়েতনামিজ এয়ার স্পেসে ঢোকার মাত্র 30 সেকেন্ড পর রাত 1:21 মিনিটে বিমানটি হঠাৎ করে রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রথমে বিষয়টি লক্ষ্যই করেনি। যখন তারা খেয়াল করে তখন তারা ধরে নেয় বিমানটি হয়তো তাদের রেডার রেঞ্জ ছেড়ে ভিয়েতনামের রেডারে চলে গেছে। অন্যদিকে ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোল দেখে MH370 তাদের এয়ার স্পেসে ঢুকেছিল, কিন্তু হঠাৎ করেই রেডার থেকে গায়েব হয়ে গেছে। তারা বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওপার থেকে কোনো উত্তর আসে না। বারবার চেষ্টা করার 18 মিনিট পর ভিয়েতনাম কুয়ালালামপুরকে জানায় MH370 নিখোঁজ। নিয়ম অনুযায়ী এমন পরিস্থিতিতে 1 ঘন্টার মধ্যেই উদ্ধারকারী সংস্থাকে জানানো উচিত ছিল, কিন্তু বাস্তবে এরোনটিক্যাল রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারে খবর পৌঁছতে 4 ঘন্টারও বেশি সময় লেগে যায়। এরপরেই শুরু হয় একটি বিশাল সার্চ অপারেশন। ম্যাপ দেখলে বোঝা যায় মালয়েশিয়া থেকে বেজিং যাওয়ার পথে ভিয়েতনাম পড়ে, আর তার মাঝখানেই রয়েছে সাউথ চায়না সি। তাই স্বাভাবিকভাবে সার্চ অপারেশন শুরু হয় সাউথ চায়না সি এলাকায়। 34টি জাহাজ, 28টি বিমান, 7টি দেশ এই ফ্লাইটকে খুঁজতে নামে, কিন্তু কিছুই পাওয়া যায় না। প্রায় 4 দিন পর 12ই মার্চ জানা যায় বিমানটি সিভিলিয়ান রেডার থেকে গায়েব হলেও সেই রাতে একটি মিলিটারি রেডার এই বিমানটিকে শনাক্ত করেছিল। মিলিটারি রেডার ট্রান্সপন্ডারের ওপর নির্ভর করে না, সেটি বিমানের প্রতিফলন ধরতে পারে। সেই ডেটা বিশ্লেষণ করে দেখা যায় রেডার থেকে হারানোর ঠিক আগে বিমানটি তার নির্ধারিত পথ ছেড়ে ডান দিকে ঘুরে তারপর দীর্ঘ বাঁ দিকে মোড় নেয়। এরপর এটি মালয়েশিয়ার মূল ভূখণ্ডের উপর দিয়ে উড়ে পেনাং দ্বীপের কাছে আবার ডান দিকে ঘুরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যায়।
এবং একসময় মিলিটারি রেডার সীমার বাইরে চলে যায়। পরবর্তী কয়েকদিনে স্ট্রেট অফ মালাক্কা, আন্দামান সি ও বে অফ বেঙ্গল জুড়ে বহু দেশ অনুসন্ধান চালায়, কিন্তু কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। এরপর সামনে আসে স্যাটেলাইট ডেটা। জানা যায় বিমানটি স্বয়ংক্রিয়ভাবে একটি স্যাটেলাইট ইনমারস্যাটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। এরপর তদন্তকারীরা বিমানের স্যাটেলাইট কমিউনিকেশন ডেটা বিশ্লেষণ শুরু করেন। বড় বিমান যেমন বোয়িং 777 সাধারণত স্যাটেলাইটের সঙ্গে এমন যোগাযোগ করে থাকে, কিন্তু বিমানটি শুধু লগ ইন অ্যাটেম্প্ট করেছিল, নিজের লোকেশন শনাক্ত কোনো ডেটা পাঠায়নি। ফলে স্যাটেলাইট শুধু এটুকু জানতো যে বিমানটি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু বিমানটি আসলে ঠিক কোথায় ছিল তা জানা যায়নি। তবে ইনভেস্টিগেটরসরা ভাবলেন এই স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করেই বিমানের অবস্থান আন্দাজ করা যায়। বিমানটি মোট 7 বার স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। তারা স্যাটেলাইট অ্যান্টেনার কোণ পরিমাপ করে বিভিন্ন হিসাব নিকাশ করে অনুমান করার চেষ্টা করেন যে বিমানটি কোথায় থাকতে পারে। তদন্তকারীরা প্রতিটি ট্রান্সমিশনের সময় স্যাটেলাইট এবং বিমানের মধ্যে দূরত্ব পরিমাপ করতে সক্ষম হয়েছিলেন, কারণ ওই সিগন্যালগুলো পাঠানো ও গ্রহণ করতে কত সময় লেগেছিল তা তারা হিসাব করতে পেরেছিলেন। এই সিগন্যাল যাতায়াতের সময় বিশ্লেষণ করে ইনভেস্টিগেটরস 7টি সম্ভাব্য অবস্থান বৃত্ত তৈরি করেন। এগুলোকে বলা হয় স্যাটেলাইট হ্যান্ডশেকস। জ্বালানির ব্যবহার, বিমানের গতি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে ফ্লাইট পাথ বিশ্লেষণে দেখা যায় শেষ ট্রান্সমিশনের সবচেয়ে সম্ভাব্য উৎস ছিল দক্ষিণ ভারত মহাসাগরের এই নির্দিষ্ট আর্ক বা বাঁকানো রেখা বরাবর কোথাও। এই আর্কটির নাম দেওয়া হয়েছিল দ্য সেভেন্থ আর্ক। এই সেভেন্থ আর্ক অস্ট্রেলিয়ার প্রায় 2000 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। যেহেতু অঞ্চলটি অস্ট্রেলিয়ার অধিক্ষেত্রের মধ্যে পড়ে, অস্ট্রেলিয়ান সরকার এই অভিযানের দায়িত্ব গ্রহণ করে। নতুন বিমান ও জাহাজের বহর ধীরে ধীরে 4.5 মিলিয়ন বর্গ কিলোমিটারেরও বেশি সমুদ্র এলাকা তল্লাশি চালায়, কিন্তু ফ্লাইট 370-র কোনো খোঁজ মেলেনি। 2014 সালের এপ্রিল পর্যন্ত সমুদ্রের উপরে অনুসন্ধান চলছিল, কিন্তু কোনো ফল না পাওয়ায় তা বন্ধ করা হয়। এরপর শুরু হয় গভীর সমুদ্র অনুসন্ধান। এটি ছিল বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় ও সবচেয়ে ব্যয়বহুল সার্চ অপারেশন। বছরের পর বছর অনুসন্ধান চালানো হয়, কিন্তু কিছুই পাওয়া যায় না। প্রায় $160 মিলিয়ন খরচের পর এই সার্চ 2017-তে বন্ধ করে দেওয়া হয়। তবে এর মাঝেই একটি গুরুত্বপূর্ণ খবর আসে। 2015 সালের 29শে জুলাই ম্যাডাগাস্কারের পূর্বে অবস্থিত ছোট্ট দ্বীপ রিউনিয়নের একটি সমুদ্র সৈকত পরিষ্কার করার সময় একদল মানুষ প্রায় 2 মিটার লম্বা শামুক ঢাকা একটি ধাতব বস্তু খুঁজে পান। বিশেষজ্ঞরা নিশ্চিত করেন এটি MH370-র ডান ডানার অংশ, যাকে বলা হয় ফ্ল্যাপেরন। যদিও রিউনিয়ন দ্বীপ অনুসন্ধান এলাকার প্রায় 4000 কিলোমিটার পশ্চিমে এবং বিমান নিখোঁজ হওয়ার 1 বছরেরও বেশি সময় পরে এটি পাওয়া যায়, তবুও অবস্থানটি ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার সিমুলেশনের সঙ্গে সুসঙ্গত ছিল। এখন স্পষ্ট প্রমাণ মিলল যে ফ্লাইট MH370 ভারত মহাসাগরের কোথাও বিধ্বস্ত হয়েছিল। ফ্ল্যাপেরন আবিষ্কারের পর দক্ষিণ পূর্ব আফ্রিকার উপকূল ও সৈকত জুড়ে বহু অনুসন্ধান শুরু হয় এবং এরপর থেকে অন্তত 31টি অতিরিক্ত সন্দেহজনক বস্তু উদ্ধার ও পরীক্ষা করা হয়েছে। এই বস্তুগুলোর মধ্যে রয়েছে ডান ডানার আউটবোর্ড ফ্ল্যাপেরনের একটি অংশ, 2টি ইঞ্জিনের একটি কাউলিংয়ের টুকরো, নোজ ল্যান্ডিং গিয়ারের আংশিক দরজা এবং উলম্ব স্টেবিলাইজারের একটি অংশ। এরপর 2018 সালে একটি আমেরিকান কোম্পানি ওশান ইনফিনিটি মালয়েশিয়া সরকারের সঙ্গে নতুন একটি চুক্তি করে। তারা ঘোষণা করে যদি বিমানটি খুঁজে না পাওয়া যায় তবে তারা কোনো ফি নেবে না। এরপর তারা অনুসন্ধান পুনরায় শুরু করে, কিন্তু 1 বছরেরও বেশি সময় ধরে অনুসন্ধানের পর তারাও কোনো ফলাফল পায়নি। এরই মধ্যে একে একে অনেক কনস্পিরেসি থিওরিজ সামনে আসে। তদন্তকারীরা তদন্ত চালিয়ে যাত্রীদের ব্যাকগ্রাউন্ড, পাইলটদের অতীত ইতিহাস এবং সম্ভাব্য হাইজ্যাকিংয়ের বিষয়টি খতিয়ে দেখেন। এই তদন্তে প্রথমে সামনে আসে হাইজ্যাকিংয়ের সম্ভাবনা। বিমানে থাকা 2 ইরানি যাত্রী পুরিয়া নূর মোহাম্মদ মেহেরদাদ ও দিলাওয়ার সাইয়েদ মোহাম্মদ রেজা সন্দেহের তালিকায় আসেন, কারণ তারা থাইল্যান্ড থেকে চুরি হওয়া ইউরোপিয়ান পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করছিলেন। শুরুতে আশঙ্কা তৈরি হয় যে এটি কোনো সন্ত্রাসী হামলার অংশ হতে পারে, তবে তদন্তে জানা যায় তারা ইউরোপে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে ভুয়ো পরিচয়ে ভ্রমণ করছিলেন এবং কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তাদের যোগসূত্র পাওয়া যায়নি। ফলে হাইজ্যাকিংয়ের তথ্য দুর্বল হয়ে পড়ে। একই ধরনের সন্দেহ ওঠে যখন এক যাত্রীকে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে শনাক্ত করা হয়, যিনি বোয়িং 777-এর নিয়ন্ত্রণ নেওয়ার মতো প্রয়োজনীয় দক্ষতা রাখতে পারেন।
এরপর সন্দেহের তীর ঘুরে যায় ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহের দিকে, কারণ বিমানটি প্রায় 180 ডিগ্রি ঘুরে মালয়েশিয়ার দিকে ফিরে আসে, যা অটো পাইলট নিজে থেকে করতে পারে না, এবং এটি থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্তের মাঝ বরাবর উড়ছিল, যা রেডার এড়ানোর কৌশল হতে পারে। আরও আলোচনায় আসে তার বাড়িতে একটি ফ্লাইট সিমুলেটর পাওয়া যায়। বলা হয় সেই সিমুলেটরে তিনি একটি রুট এঁকেছিলেন যা কাকতালীয়ভাবে MH370 সম্ভাব্য রুটের সঙ্গে মিল ছিল, কিন্তু সরকারি তদন্তকারীরা এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করেন। এমনকি 2015 সালে মালয়েশিয়ান সরকারের প্রকাশিত বিস্তারিত পাবলিক রিপোর্টেও এই ধরনের কোনো আবিষ্কারের উল্লেখ পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বদলাতে শুরু করে 2016 সালে, যখন 2014 সালের মে মাসে রয়্যাল মালয়েশিয়া পুলিশের পরিচালিত ফরেনসিক পরীক্ষার কিছু গোপন নথি পাবলিকলি ফাঁস হয়ে যায়। এই নথিগুলো স্পষ্ট করে দেয় যে এমন একটি রুট শুধু উদ্ধার করা হয়নি, বরং বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়েছিল। এর কিছুদিন পরেই মালয়েশিয়ান সরকার আনুষ্ঠানিকভাবে এই সিমুলেটেড ফ্লাইট পাথের অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করে। যদি সত্যিই ক্যাপ্টেন ইচ্ছাকৃতভাবে ফ্লাইট 370কে দক্ষিণ ভারত মহাসাগরের একটি দুর্গম স্থানে বিধ্বস্ত করতে চাইতেন, তবে তার উদ্দেশ্য আরও বড় রহস্য। জাহারি আহমেদ শাহের বয়স ছিল 53 বছর। তিনি বিবাহিত এবং 3 সন্তানের জনক। তার ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল 18,000 ঘন্টারও বেশি এবং তার রেকর্ড ছিল নিখুঁত। তদন্তকারীরা কোনো আর্থিক সমস্যার প্রমাণ পাননি এবং নিখোঁজ হওয়ার আগে তার মাসিক ব্যয়ের হিসাবেও কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। তিনি পেনাং দ্বীপে বড় হয়েছিলেন, যা কিছু লোককে ধারণা করতে প্রেরিত করে যে পেনাংয়ের দক্ষিণ পশ্চিমে ফ্লাইটের দ্বিতীয় মোড়টি হয়তো নিজের জন্মভূমিকে শেষবারের মতো দেখার উদ্দেশ্য নেওয়া হয়েছিল। কেউ কেউ মনে করেন ছিনতাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, কারণ জাহারি একজন গণতান্ত্রিক বিরোধী নেতার সক্রিয় সমর্থক ছিলেন, যাকে ফ্লাইট 370 টেক অফের মাত্র কয়েক ঘন্টা আগে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। অন্যরা বৈবাহিক সমস্যার অপ্রমাণিত প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেন, তবে এটি সরকারি তদন্তে অস্বীকার করা হয়েছে এবং পরিবারের সদস্যরাও তা বিতর্কিত বলে দাবি করেছেন। সহপাইলটকে আরও কম সন্দেহজনক বলে পাওয়া যায়। পারিক আব্দুল হামিদের বয়স ছিল মাত্র 27 এবং তিনি একজন সহপাইলটকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন। তার প্রায় 3000 ঘন্টার ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল, যদিও এই ধরনের বিমানে ছিল মাত্র 39 ঘন্টা। জাহারির মতোই ফারিকেরও কোনো আর্থিক, মানসিক বা ব্যক্তিগত সম্পর্কজনিত সমস্যার প্রমাণ পাওয়া যায়নি এবং তাদের দুজনের মধ্যে কোনো বিরোধেরও ইঙ্গিত মেলেনি। শেষ পর্যন্ত সামনে আসে অক্সিজেনের ঘাটতি বা হাইপোক্সিয়ার তথ্য, যেটিকে অনেকেই সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা মনে করেন। ধারণা করা হয় ককপিটে আগুন বা প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্যাবিনের চাপ কমে যায়, যাত্রী ও ক্রুরা অচেতন হয়ে পড়েন, পাইলটরাও জ্ঞান হারান এবং বিমানটি অটো পাইলটে চলতে থাকে যতক্ষণ না জ্বালানি ফুরিয়ে যায়। উদাহরণস্বরূপ 2005 সালের আগস্টে হিলিওস এয়ারওয়েজ ফ্লাইট 522 ক্র্যাশে বিমানের কেবিনের সঠিকভাবে চাপ সৃষ্টি না হওয়ায় পাইলটরা অচেতন হয়ে পড়েছিলেন। তবুও বিমানটি অটো পাইলটে 2 ঘন্টারও বেশি সময় উঠতে থাকে যতক্ষণ না এর জ্বালানি শেষ হয়ে যায়। যদি 35,000 ফুট উচ্চতায় কেবিনের চাপ হারিয়ে পাইলটরা সময় মতো নিচে নামতে না পারেন, তবে দীর্ঘ সময় আকাশে ভেসে থাকার বিষয়টি ব্যাখ্যা করা যায়। তবে ফ্লাইট সিমুলেশন দেখায় যে প্রাথমিক তীক্ষ্ণ বাঁকটি অটো পাইলটের সীমার বাইরে ছিল, অর্থাৎ সেটি ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা হয়ে থাকতে পারে বা আগে থেকেই অটো পাইলট নির্দিষ্টভাবে প্রোগ্রাম করা ছিল। এখন যদি বলা হয় MH370 আসলে কখনোই নিখোঁজ হয়নি, যদি পুরো ঘটনাটির পেছনে লুকিয়ে থাকে বিলিয়ন ডলারের গোপন স্বার্থ, ক্ষমতা আর এমন এক ষড়যন্ত্র যা আজও বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করে রাখা হয়েছে। আপনি এখন যা শুনতে চলেছেন তা MH370কে ঘিরে সবচেয়ে বিতর্কিত ষড়যন্ত্র তথ্যগুলোর একটি। সেদিন MH370 ফ্লাই করেছিল 239 জন যাত্রী নিয়ে। তাদের মধ্যেই ছিলেন ফ্রি স্কেল সেমিকন্ডাক্টরের সঙ্গে যুক্ত বলে দাবি করা 20 জন ইঞ্জিনিয়ার্স। অনলাইন তথ্য অনুযায়ী তারা এমন এক প্রযুক্তির উপর কাজ করছিলেন যা বিমানকে রেডারের চোখ থেকে আড়াল করতে সক্ষম। ঠিক ফ্লাইটের আগেই বহু বিলিয়ন ডলারের একটি পেটেন্ট 5 জন মালিকের মধ্যে ভাগ করা হয়েছিল, আর দাবি করা হয় সেই 5 জনের মধ্যে 4 জনই ছিলেন এই বিমানে। ফলে তাদের শেয়ারের সম্পূর্ণ মালিকানা চলে যাওয়ার কথা ছিল পঞ্চম মালিক জেকব রসচাইল্ডের কাছে। এরপর রাত 1:21 হঠাৎ করেই বিমানের ট্রান্সপন্ডার নিস্তব্ধ হয়ে যায়। MH370 হঠাৎই পথ পরিবর্তন করে, আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক অমীমাংসিত রহস্য। এই তত্ত্বের সমর্থকদের দাবি বিমানটি কোনো দুর্ঘটনায় বিধ্বস্ত হয়নি, বরং সেটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করে ছিনতাই করা হয়েছিল এবং ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত এক গোপন মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছিল।
বছর কয়েক পর বিভিন্ন ষড়যন্ত্র গবেষক দাবি করেন যে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের কিছু সিরিয়াল নাম্বার সরকারি তথ্যের সঙ্গে মেলেনি। তারা আরও অভিযোগ তোলেন মালয়েশিয়ার কিছু কর্মকর্তার সঙ্গে গোপন আর্থিক লেনদেনের ঘটনাও নাকি সামনে এসেছিল। যদিও আজ পর্যন্ত এসব দাবির কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি, তবুও MH370কে ঘিরে অসংখ্য প্রশ্ন এখনও উত্তরহীন। সব মিলিয়ে হাইজ্যাকিং, পাইলটের সম্ভাব্য ভূমিকা, অক্সিজেন ঘাটতি এবং ফ্রি স্কেল ষড়যন্ত্র, এই 4টি প্রধান তথ্যের কোনোটাই শতভাগ প্রমাণিত নয়। তাহলে এই সব কিছু থেকে কি বোঝা যায়? একদিকে সিমুলেটেড ফ্লাইট পাথ সন্দেহজনক মনে হয়, অন্যদিকে দুই পাইলটের চরিত্র নিয়ে উল্লেখযোগ্য সন্দেহ তোলা কঠিন। একইভাবে প্রাপ্ত প্রমাণের সঙ্গে ছিনতাইয়ের ধারণাও পুরোপুরি ভুল নয়, এবং ফ্রি স্কেল ষড়যন্ত্র অস্বীকার করা যায় না। 2018 সালে মালয়েশিয়ান সরকার প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া বা ফ্লাইট 370 ভুল পথে যাওয়া কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে বলে নির্ধারণ করা যায়নি, বরং ধারণা করা হয় কেউ ইচ্ছাকৃতভাবে বিমান এবং এর সিস্টেমগুলোকে নিয়ন্ত্রণ করেছিল। উদাহরণস্বরূপ, তদন্তকারীরা মনে করেন স্যাটকম হঠাৎ এবং দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিচ্ছিন্নতার মাধ্যমে ম্যানুয়ালি নিষ্ক্রিয় করা হয়েছিল। পরে বিদ্যুৎ ফিরে এলে টার্মিনালটি পুনরায় চালু হয়। তবে সীমিত প্রমাণের কারণে এই সিদ্ধান্তগুলোর অনিশ্চয়তা বরাবর উল্লেখ করা হয়েছে, এবং প্রতিবেদনে কোথাও স্পষ্টভাবে বলা হয়নি যে ফ্লাইটটি ছিনতাই করা হয়েছিল। আসলে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোই যায়নি। 25শে মার্চ 2025 সালে মালয়েশিয়া সরকার ওশান ইনফিনিটির সাথে একটি নতুন চুক্তি স্বাক্ষর করে, যাতে দক্ষিণ ইন্ডিয়ান ওশানের গভীর সমুদ্রে MH370 ধ্বংসাবশেষ খোঁজার কাজ আবার শুরু করা যায়। এরপর ওশান ইনফিনিটি পুনরায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে, কিন্তু এপ্রিল 2025-এ খারাপ আবহাওয়ার কারণে এই অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানায় আবহাওয়ার পরিস্থিতি উন্নত হলে অনুসন্ধান আবার শুরু করা হবে। এরপর 3রা ডিসেম্বর 2025 সালে মালয়েশিয়ান ট্রান্সপোর্ট মিনিস্ট্রি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে গভীর সমুদ্র অনুসন্ধান কার্যক্রম 30 ডিসেম্বর 2025 থেকে পুনরায় শুরু হবে, এবং বিমানটি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন এলাকাগুলোর উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। এই ভিডিওটি তৈরি করার সময় পর্যন্ত মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 370 ধ্বংসাবশেষ খুঁজে বের করার অনুসন্ধান এখনও চলমান রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক নিশ্চয়ই করবেন, এবং আপনার কি মনে হয় MH370-র সাথে কি ঘটেছিল নিচে কমেন্টে নিশ্চয়ই জানাবেন।